এখানে চ্যালেঞ্জ হলো এটা মানুষের অ্যাওয়ারনেস, ঘোড়ার অ্যাভেবিলিটিটা কম। কেউ যদি চায় আমরা হর্স ট্রেনিং থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফ্রি ট্রেনিং করে দেওয়ার ব্যবস্থা করবো। স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে এটা খুবই আন্ডারমাইন করা হয়েছে যে মেয়েরা অনেক কিছু করতে পারে না। সো এটাই আসলে এগিয়ে নেওয়ার জন্য আমার আসলে মেনলি এই উদ্যোগটা, যে আমি যেন মেয়েদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে পারি টু টেক আপ দিস স্পোর্টস অ্যাজ দেয়ার প্রফেশন হোক, রিক্রিয়েশন হোক, যেটাই হোক। জানেন বাচ্চারা তো স্পোর্টসের অনেক ধরনের বৈচিত্র্য পছন্দ করে। সো বাংলাদেশ আপনার এখন অনেক কিছুতে এখনও পিছিয়ে আছে, লাইক আমাদের তো কোনো পোলো ক্লাবই নাই, কোনো টুর্নামেন্ট নাই। সো ওগুলো চিন্তা করেই বাচ্চাদের বৈচিত্র্যতা স্পোর্টসে একটু বৈচিত্র্যতা আনার জন্যই এই আয়োজন আর কি। জি জি, ওটা আমাদের আছে। আমাদের যেমন ধরেন আপনার এক একটা হর্স অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা দেখলাম এগুলো ব্রিড হয় না বাংলাদেশে, কারণ যেভাবে আসে হয়তো আসার মধ্যে একটা মেকানিজম আছে। তো ওটা আমরা আমাদের টিমের সাথে কথা বলছিলাম যে আমরা যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, আর আরবিয়ান কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, যদি আমরা ব্রিড করতে পারি। সো যেহেতু আপনার হর্স অনেক এক্সপেন্সিভ, আর আমাদের তো আপনার দেখলেন বাংলাদেশে অলরেডি কয়েকটা টিম হয়ে গেছে। সো ইট ইজ গ্রোয়িং। আর একটা সময় তো এইসব অঞ্চলে মানুষজন হর্স ইউজ করতো গ্রাম অঞ্চলে, এখন তো এটা শহর অঞ্চলে আসছে। আর বৈশ্বিক যে তেলের যে অবস্থা, সো এগুলো কিন্তু আপনার ইকো ফ্রেন্ডলি যানবাহন কিন্তু বলতে গেলে হর্স রাইডিং কিন্তু ক্যান বি এ ভেরি গুড অপশন। হ্যাঁ, সো ওইসব দিক থেকে চিন্তা করে আমরা এটাকে চেষ্টা করবো এটাকে পোলো গেমটাকে পপুলার করতে। এটার মাধ্যমে হোক না একটু যদি পোলো গেমে আমরা যদি আস্তে আস্তে আগাতে পারি। এখন আমরা বাচ্চাদেরকে দিয়ে স্টার্ট করব। সো আমরা কয়েকটা স্কুলের সাথে কথাবার্তা বলছি। সো আমরা অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট করব, চাচ্ছি বাচ্চারা ইয়াং বয়স থেকে আসুক। যদি আসলে পোলো খেলতে হয় বা টুর্নামেন্টে যেতে হয়, বাচ্চাদেরকে আনতে হবে। এখানে চ্যালেঞ্জ হলো এটা মানুষের অ্যাওয়ারনেস আর ঘোড়ার অ্যাভেবিলিটিটা কম। আপনি যদি দেখেন এখানে ঘোড়ার কোয়ালিটি যদি দেখেন একটু ডিফারেন্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক খোঁজার পরে কিন্তু আমরা 3টা ঘোড়া পেয়েছি। সো কোয়ালিটি মানের বড় উঁচু সাইজের ঘোড়া বাংলাদেশে কিন্তু কম পাওয়া যায়। ওটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। স্পেসের যে চ্যালেঞ্জটা ছিল ওটা আমরা সলভ করেছি। আমরা আরেকটা বড় এরিয়াতে শিফট করব, যেখানে হয়তো আরও বড় স্পেস নিয়ে আমরা হর্স রাইড করতে পারবো। এই ঘোড়াটাকে অনেক বেশি চঞ্চল মনে হচ্ছিল, আর ওয়েদারের সাথে মনে হচ্ছে এখন তুফান একটা অনুভব হচ্ছিল। জানি না, কিছু চিন্তা না করেই দিয়ে দিলাম। এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হবে। ইয়াং জেনারেশন যখন এটা শিখে যাবে, আমার মনে হয় ওরই সবচেয়ে ডিমান্ড থাকবে, কারণ ইয়াং জেনারেশন একটু চঞ্চল হয়, স্পিড লাইক করে। ওর স্পিডটা আমার মনে হচ্ছে একটু তুফানের সাথে যায়, আর কিছুই না। আমি সবচেয়ে ইন্সপায়ার্ড হয়েছি, কোরআনের একটা আয়াত আছে সূরা আনফাল নাম্বার 60, এবং সেখানে উল্লেখ রয়েছে অশ্বরাজি, চিহ্নিত অশ্ব থেকে অশ্বরাজি প্রস্তুত রাখো। আল্লাহ বলছে আমার শত্রু এবং তোমাদের শত্রুকে টেরোরাইজ করার জন্য। এবং ওয়ান কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড দে হ্যাভ ডান ইট অ্যান্ড দে আর নাম্বার 1 মিলিটারি পাওয়ার টুডে। অ্যান্ড আমরা করতে পারি না, আমরা পিছিয়ে পড়ে আছি। সেই লক্ষ্যেই আমি 2009 সালে এটা স্টার্ট করলাম। জানি ওয়েস্ট বেঙ্গল ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের লোক, মানে একজন ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন। তো তিনি আমার সাথে বসলেন। তিনি এসেছিলেন কিন্তু আর্চারি ছিল তখন, আর্চারিতে ইনভাইটেড গেস্ট হিসেবে। তিনি বললেন যে এখানে ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন। তা আমি সাথে সাথে আই কট। তা সে বললো আসেন কলকাতায়। আমি কলকাতায় গেলাম, ওদের পুলিশের একটা হর্ষ দেখলাম, দেখে আই গট ইন্সপায়ার্ড। ফিরে আসলাম। এর পরবর্তী একটা অনুষ্ঠানে তারা ইনভাইট করছে, আমি মানে আমার মেম্বার পাঠিয়েছি তাদেরকে। তা এইভাবে ইট হ্যাজ স্টার্টেড। কিন্তু মধ্যেখানে যে সরকার ছিল, নাম কিছুই মেনশন করতে চাই না, বিকজ আমি রাজনীতি করি না এবং পছন্দ করি না। তো তারা বলল যে বঙ্গবন্ধু রেসকোর্স বন্ধ করে দিয়ে গেছে, কারণ রেসকোর্সে জুয়া হতো, ভেটিং বাদ দিলে তো চমৎকার একটা অ্যারিস্টোক্রেটিক গেম হর্স পোলো ক্লাব। পৃথিবীতে পোলো ক্লাবের মেম্বার হওয়া ইটস ভেরি টাফ। আগেকার দিনে রাজা বাচ্চা এদের ছেলে মেয়ে বা এরাই হতো, নোবডি এলস। আমাদের এখনও পোলো ক্লাবের উপযুক্ত লোক পাওয়া যাবে না মেম্বার হওয়ার। তা সেইটাও একটা জিনিস। আর হর্সে আল্লাহ আর একটা মানে কোরআনে আয়াত আছে, আল্লাহ বলেছে ঘোড়ার ললাটের সাথে এর যে রাইডার তার একটা সম্পর্ক হয়ে যায়। বাংলাদেশে উই আর দি ফার্স্ট। আমি ইকুয়েস্ট্রিয়ান ফার্স্ট তৈরি করে তখন করতাম কি, অলিম্পিক ডে রানে 6-7টা ঘোড়া অ্যারেঞ্জ করতাম। কয়েকদিন ট্রেনিং করতাম ঢাকা ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটি অনেকদিন পড়েছি, একটু উইকনেস ছিল ইউনিভার্সিটি। ওই স্টেডিয়াম
যেটা হয়েছে ওখানে প্র্যাকটিস করায় নিতাম ইয়েতে অলিম্পিক ডে রাতে টেনিস ক্লাবের থেকে শুরু করে স্টেডিয়ামে আফটার স্ন্যাক্স। তো একদিন সেনাবাহিনী প্রধান আমার বললেন যে স্যার ইয়ে করেন, মানে একটা কুইন্স ব্যাটন আসলো যেটা এরশাদ আর্মি স্টেডিয়ামের থেকে ক্যারি করে নিয়ে যেতে হবে হচ্ছে ইয়েতে বাই র্যালি করে যেতে হবে। ওর নাম কি জায়গাটা? মানিক মিয়া রোড, মানিক মিয়া ওই সংসদ চত্বরের ওখানে। তা আমাকে আমি বললাম আমি ওই সেম ডেতে ওই ঘোড়াগুলাই আমি কুইক স্ন্যাক্স খেয়ে আমি বললাম যে চলো, তো আগে ব্রিফ করে রেখেছেন, চলো স্টেডিয়াম ওখান থেকে পারবা তোমরা। তো রাইডারগুলো সব বললো যে আমরা যেতে ওখানে যে পারবে। তা আমি আমার মাইক্রোবাসে বন্ধুবান্ধব নিয়ে আসতেছি, ঘোড়াগুলো কখনো ফুটপাতে কখনো মেইন রোডে মানে আসতেছে। আস্তে আস্তে ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট ক্রস করার পর আমি দেখতেছি এক জায়গায় একটা ঘোড়া মানে ওই পাশে একটা ইউনিট ছিল, ওরা চেয়েছে একটা ওই ভাত রান্না করে ওর মধ্যে পানি এনে দিছে খাওয়ার জন্য, কত মানে রাইডার রিকোয়েস্ট করছে। ওইটা হওয়ার পর আমি চিন্তা করলাম যে ঘোড়াগুলো তো রাস্তা ক্রস করে স্টেডিয়ামে যেতে হবে, হাইওয়ে মানে এয়ারপোর্ট রোড। মানে আমি মনে করলাম যে আমার আজকে মুখে কালি পড়বে যদি একটা ঘোড়া গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আমি কুইক ড্রাইভ করে চলে গেলাম ওখান থেকে স্টেডিয়ামের কর্নারে, যে দেখি এক পুলিশ ইন্সপেক্টর, সে পয়েন্টসম্যানের কাজ করে, যেটা সাধারণত করে না। তা সে মানে ট্রাফিক কন্ট্রোল করতে, তাকে আমি বললাম যে ঘোড়াগুলো আসতেছে প্লিজ আপনি একটু দেখেন। তো সে খুব বেটা গায়ে লাগালো না, বলে দ্যাটস নট মাই জব স্যার, আমি এই পয়েন্টেই আছি এখানে। আই থট, এবং বাই দ্যাট টাইম আই ফাউন্ড অল দি 6 horses 1 by 1 হাই স্পিড গাড়ি, মানে সেটাকে বাইপাস করে কীভাবে আমি সোয়েটিং হয়ে গেছে, আমার ঘাম বেড়ে গেছে, চলে এসছে সাকসেসফুলি। আমি ড্রিম করছি যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দিয়েছে পেট্রোনাইজ করার জন্যে, ওনার নেতৃত্বে আমার মনে হয় অসংখ্য ক্লাব, ব্রিডিং ফার্ম তৈরি করা হবে এবং আমরা আমাদের দেশে এটা ছড়িয়ে দেব। এবং উনি আর একটা ভেরি ইম্পর্টেন্ট ইকো ফ্রেন্ডলি বলছে, এরপরে এমন সময় আসবে মানুষ হাতে হাতে যুদ্ধ করে, শরীরে শক্তি থাকবে না গুলি চালানোর, এবং সেই সময় এগেন হর্স উইল টেক ওভার। তো সেই জন্য এটা আল্লাহ তাআলা কোরআনে অযথায় লেখেন নাই। তো সেই জন্যে আমরা মানে ওনার নেতৃত্বে আই থিঙ্ক সারা দেশে ক্লাব অর্গানাইজ করে, আর ওভারঅল আমরা তো থাকবই, আমরা দিক নির্দেশনা বা এগুলো কোঅর্ডিনেট মাস্টার কোঅর্ডিনেশন যা আছে ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো ডিল করব। ঠিক আছে। আরেকটা জিনিস বলতে চাই, সরি, আপনার ক্লাব ফর্ম করতে চায়, আমাদের কাছে ট্রেনিং চায়, আমরা কিন্তু ফ্রি ট্রেনিং দিব, ফার্স্ট ক্লাস ফ্রি সুপারভিশন করব। লাইক আমাদের ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে যেরকম কেউ মাঠ করতে গেলে আমরা ফ্রি সুপারভিশন করি মাঠ করে দেওয়ার জন্য, খেলা মাঠ করে দেওয়ার জন্য, সিমিলারলি এরকম কেউ যদি চায় আমরা হর্স ট্রেনিং থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফ্রি ট্রেনিং করে দেওয়ার ব্যবস্থা করবো। অবশ্যই আমি যে পোলো গেমের কেন কথা বললাম, এটাকে অবশ্যই একটা ফর্মের মধ্যে ফেলতে হবে, আর এটা একটা টার্গেট তো থাকবেই, আদারওয়াইজ কিন্তু বাচ্চারা কিন্তু খেলবে না। সো এটাকে তো কম্পিটিটিভনেস অ্যারেঞ্জ করতেই হবে। লাইক আমরা কথা বলছিলাম, হয়তো আমরা যদি এন্ড অফ দিস ইয়ারে পারি, এই উইন্টারে পারি, কয়েকটা স্কুলকে নিয়ে আমরা হয়তো একটা ছোটোখাটো একটা টুর্নামেন্ট হয়তো আয়োজন করতে পারি। সো আমরা কয়েকটা স্কুল নিয়ে স্টার্ট করব এবং আমরা আরও প্যাট্রোনাইজ করবো অন্যান্য ক্লাবরা যেন আসে। বাট শিওরলি আমরা আমাদের টার্গেট তো থাকবেই অলিম্পিক ওই অতটুকু আমি জানি না কত সম্ভব, বাট আমরা চেষ্টা করবো এটাকে প্রপার স্পোর্টস হিসেবে এটাকে রূপান্তর করতে। আমি গিয়েছিলাম মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলাম, তাকে বললাম এগুলো, তো উনি দায়িত্ব দিলেন একজন এনএসসির অফিসারকে যে রিপোর্ট ব্যবস্থা গ্রহণ করে এবং রিপোর্ট দেন এটার উপরে আসে। কিন্তু পোলো ক্লাবটা আলটিমেটলি এটা গভর্নমেন্টের আওতায় আমি মনে করব না যাওয়াই বেটার, বিকজ এটা গভর্নমেন্টের অধিকাংশ যারা অমাত্য এক্সিকিউটিভ তারা এটাকে ঠিকমতো মূল্য বুঝবে না এবং হ্যান্ডেল করতে পারবে না। আই এম ভেরি শিওর। বাংলাদেশের আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আমি সেক্রেটারি ছিলাম। I was involved with secretary, though I didn't never play any games. President Zia asked me, what games you play? I said, sir, I don't play, I ensure others play. তখন আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, হর্স রাইডিং জিনিসটা আসলে খুবই ফিজিক্যালি চ্যালেঞ্জিং হলেও ইটস ভেরি মেন্টালি স্যাটিসফ্যাক্টরি। ইট ব্রিংস স্যাটিসফ্যাকশন টু ইউর মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল। সো আমি মনে করি যে আই এম অ্যান অ্যাথলিট, সো অ্যাথলিট হিসাবে হর্স রাইডিংটা আমাদের
শরীরের সব মাসেলগুলোকে অ্যাক্টিভেট করে ফেলে। সো এই স্পোর্টসটা আসলে অনেক নেগলেক্টেড ছিল এত বছর। সো আমরা যেহেতু আমি দেশের বাইরেও রাইড করি অ্যান্ড বাংলাদেশে এটার আসলে স্পোর্টস হিসাবে এটাকে এখন পর্যন্ত যেহেতু কেউ এগিয়ে নিয়ে যেতে পারেনি, সেই জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবসকে আমরা ইনভাইট করছি যেন আমরা একত্রে কাজ করতে পারি। এটাকে ক্রীড়া খাতে এটা আমাদেরকে ইনফর্ম আজকে করলে আমরা first হয়তো time? একটু কাউন্ট করতে পারবো। আজকে আমরা প্রথম এসেছি, ওনাদের এখানেও দেখলাম This is যে more than 3-4 জন 100 তো অলরেডি এখানে রাইড করেছেন। সো মোর দেন 100 রাইডার্স তো আছেই। আমাদের মিলিটারি একাডেমি যদি এখন আমরা সব মিলিয়ে কাউন্ট করি, আই এম শিওর মোর দেন 100 ক্রস করে গেছে। সো আমরা একসাথে রাইড যদি আসলে করার মতো সুযোগ করে দেওয়া হয়, তাহলে সবাই একসাথে একটা কাউন্ট আমরা স্পেসিফিক্যালি করতে পারবো ইনশাল্লাহ। আমি 2 বছর ধরে অ্যাকচুয়ালি এভাবে রাইড করছি, মানে রেগুলারলি। তার আগে টুকটাক করতাম, বাট প্রফেশনালি যদি বলেন, মানে যেভাবে রেগুলারলি রাইড করা, সেটা 2 বছর। অ্যান্ড আমার ট্রেনার হচ্ছে মেইনলি ফ্রম দুবাই, মানে ইউএইর একজন ট্রেনার অ্যান্ড টার্কির। সো দে হ্যাভ কোচড মি অনলাইন, ভিডিওর মাধ্যমে আমাকে আমার মিস্টেকসগুলোকে আইডেন্টিফাই করে এভরি টাইম একটা ফিডব্যাক দিয়ে আই হ্যাড টু প্যাস আ টেস্ট। অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু মালয়েশিয়া অ্যান্ড টার্কি, আমার একটা টেস্ট নেওয়া হয়েছিল যে ওয়েদার আই এম এলিজিবল টু রাইড অর নট। সো আই গট দি অ্যাপ্রুভাল অফ রাইডিং ইন অ্যাডভান্সড ট্রেকস। সো অ্যাডভান্সড ট্রেকে রাইড করার মতো যখন আমি অ্যাপ্রুভাল পেয়েছি, তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে আসলে স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে এটা খুবই আন্ডারমাইন করা হয়েছে যে মেয়েরা অনেক কিছু করতে পারে না। সো এটাই আসলে এগিয়ে নেওয়ার জন্য আমার আসলে মেনলি এই উদ্যোগটা, যে আমি যেন মেয়েদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে পারি টু টেক আপ দিস স্পোর্টস অ্যাজ দেয়ার প্রফেশন হোক, রিক্রিয়েশন হোক, যেটাই হোক। সো ইনশাল্লাহ আমি মনে করি যে এটা আরও আগানো সম্ভব। 2 বছর ধরে, বাট আমি 1.5 বছর ধরে আসলে রেগুলারলি আর কি আন্ডার সার্ভেলেন্স। আমার মা, মাই মাম ইজ My classmate, মাই মাদার। my mother. In So Dhaka University. yes, আই এম অ্যান আর্চার টু। সো আমার ড্রিমটা হচ্ছে বাংলাদেশে যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো, অলিম্পিকে খেলার মতো প্লেয়ার্স হয়। অ্যান্ড আমাদের দেশে যাতে পোলো খেলা শুরু হয়, এটার একটা ড্রিম আছে। অ্যান্ড অলসো আই গট an opportunity to represent Bangladesh in Malaysia ASEA Games. So আমি আসলে পার্টিসিপেট করার সুযোগ পাইনি, বিকজ তখন আমাদের দেশে তখনও অ্যাসোসিয়েশনটা আসলে ছিল না। সো কিছু একটা আন্ডার থেকে তো যেতে হয়, কিছু রিপ্রেজেন্ট, মানে একটা দেশকে রিপ্রেজেন্ট করতে হলে ইদার ফেডারেশনের সাথে থাকতে হয় অথবা একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকতে হয়। সো চান্স পাওয়ার পরও যেহেতু আমরা পারিনি, এই জন্যই আসলে মেনলি করা। আমি আসলে নিজ খরচেই করার ইচ্ছা ছিল, বাট জাস্ট একটা প্রাতিষ্ঠানিক নাম থাকলে হয়তো আরও সাহস পেতাম। তাহিয়া ইসলাম।